এক ধরনের চালাকি করে হামলা করেছে আমেরিকানরা স্বভাবতই। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এটা হচ্ছে আমার কাছে প্রশ্ন। প্রথম কথা হলো এই সিমটমটার অর্থ, ট্রাম্প যেটা করলো এর অর্থ হলো যে ইসরায়েলের পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সে বেশি দিন আর বাঁচবে না। তার পক্ষে ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ চালা যাওয়া, অন্তত মিসাইল ছোড়ার মতন সামর্থ্য সংখ্যা এটা সীমিত। এবং যে হারে ইসরায়েলি শহরগুলো আপ টু হাইফা, আমি মনে করি হাইফাতে বোমা মারাটা, মিসাইল মারাটা সবচেয়ে ক্ষতিগ্রস্ত করবে ইসরায়েলকে। হাইফা তাদের বন্দর বন্ধ হয়ে গেলে ইকোনমিক লাইফটা একেবারে ডুম হয়ে যাবে। ফলে এই আক্রমণগুলো দিনকে দিন যেভাবে ইরান বাড়াচ্ছে তাতে ইসরায়েলের জন্য রীতিমতন ভীতিকর ব্যাপার। এখন ট্রাম্প ভাইজান যদি তাদেরকে উদ্ধার না করে তাহলে এই রাষ্ট্রটা ইরানের হাতেই শেষ হয়ে যাবে, এই ছিল তাদের মনোভাব। ফলে এরই আউটকাম হলো যে ট্রাম্প তাদেরকে উদ্ধার করার জন্য একটা পরিকল্পনা করেছে। রাফলি আমার অনুমান যেটা, আমার অনুমান যেটা যে ট্রাম্প এখানে চাইছে যে এই তিনটে জায়গায় বোমা ফেলার যথেষ্ট কঠিন। কারণ হলো আপনারা দেখেছেন 37 ঘন্টা মানে একদিনেরও বেশি প্লেনটা উঠছে আকাশে। জ্বালানি রাস্তায় চলতেই পিছন থেকে অন্য প্লেন গিয়ে সেই প্লেন থেকে জ্বালানি ছিঁড়ে দিয়ে ওই প্লেনের মধ্যে ঢুকায় চুম্বক রশ্মি ফেলার মতন জিনিস আর কি। এভাবে জ্বালানি দিয়ে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে এবং নিয়ে আসা ফেরত আনা হয়েছে। খুব সহজ কাজ না এটা। 37 ঘন্টা একটা প্লেন উঠতেছে এক নাগারে, এরকমভাবে উড়ে সে হামলাটা করে আসা হয়েছে। হামলাটা করার শুনে মনে হচ্ছে যে অন্যদের কাছে যারা ইরানের পক্ষে সমর্থন করে, যারা ন্যায়ের পক্ষে, তারা মনে করতে পারে যে আফসোস করতে পারে, দুঃখ পেতে পারে, তারা খুবই শকড আজকে নিঃসন্দেহে। আমি তাদেরকে বলবো শকড হওয়ার কিছু নাই। বহু কিছু দুর্যোগ আমাদেরকে ফেস করতে হবে। আমরা আমাদের মনোবল শক্ত করে যদি এটার পক্ষে দাঁড়াতেই হবে, আমাদেরকে এর বাইরে কোনো পথ নেই। তাতে মারা গেলে মারা যাব, তাতে এই গ্লোবাল যুদ্ধ যদি লেগে যায়, তাতে যদি বাংলাদেশের উপর ইম্প্যাক্ট ফলে, বাংলাদেশ যদি এই জন্য না খেয়ে মরে, আমার অবস্থা আর কিছু করার নেই আমাদের। এই জন্য আমরা ইসরায়েলের পক্ষে চলে যেতে পারবো না। এটি তো স্ট্রেংথ, এটি তো ইনসাফ। আপনার ইনসাফের পক্ষে আমাদের থাকতে হবে, তাতে জীবন বাঁচে আর মরে, এই স্পিরিট আমাদেরকে ধারণ করতে হবে। এনিওয়ে, ভয়ের এত কিছু নাই। যেটা বলছিলাম, আসলে ট্রাম্প যেটা করতে চেয়েছে এই তিনটা জায়গায় হামলা দিয়ে ইরানকে শান্ত করে, এখন পুরো প্যাকেজটা হলো ট্রাম্পের এরকম বলে আমার ধারণা। ট্রাম্প প্যাকেজটা সাজিয়েছে, একই সঙ্গে বোমা মেরেছে, একই সঙ্গে রাশিয়া বা আর যাকে দিয়ে সে আপোষ প্রস্তাব দিয়ে এটাকে টেবিলে বসানোর বুদ্ধি করতেছে, সেটাও একই সঙ্গে চালু করেছে। বলতে চেয়েছে যে এটা করেছি, দেখো আর খাওয়ার অবস্থা হবে, দুনিয়া গ্লোবাল ইকোনমি ধসে পড়বে, সবাই কিন্তু কষ্ট পাবো, তাহলে আসো আমরা একটু বসে মিটমাট করে হলাই। তাহলে এই হামলাটা আসলে ইরানকে আমেরিকার কাছে গিয়ে ওই চুক্তিতে সই করা না, তারও আগের শর্ত হলো যে যুদ্ধ থামানোর জন্য ইসরায়েলকে বলতে হবে যে আমি এখন সব কিছু গুটাই নিলাম। এটা ইরানের শর্ত, কিন্তু ভালো করে ইরানের শর্ত পড়ে দেখেন, যেটা আগেও ছিল। সো এই শর্ত মানে তাদেরকে টেবিলে বসানো, তাহলে অন্তত যুদ্ধটা থামলো। কিন্তু এখন নিউ ডাইমেনশনটি যেটা শুরু হলো, ইরান বলবে হ্যাঁ ঠিক আছে, ইসরায়েলের সাথে সম্পর্ক হবে আমাদের, মানে টেবিলে বসাবসির অবস্থায় যাব আমরা, কিন্তু আমেরিকার সাথে আমার কী হয়েছে ওইটা আমি আলাদা বিচার করব। ইরান এই দুটোকে মাখাবে না, আমি নিশ্চিত। ইরান বলবে এইটার একটা প্রতিশোধ আমাকে নিতেই হবে। ইরানের প্রতিশোধগুলো কেমন হতে পারে? ইরানের প্রতিশোধগুলো হবে, আপনারা যদি 88 সময়কার হিসাব দেখেন, 88 যেটা বাইরের দিক থেকে দেখে মনে হচ্ছিল ইরাক ইরান যুদ্ধ, সেই সময়ও তারা হরমুজ প্রণালীতে বোমা পুঁতে রাখছিল, কিছু দুর্ঘটনাও ঘটেছিল। অর্থাৎ সার কথা বললে আমেরিকান স্থাপনা যেসব আছে থার্ড দেশে, আমেরিকাতে না, ইরানে আছে, ইরাকে আছে, জর্দানে আছে, বাহরাইনে আছে, আরও অনেক দেশে আছে, কাতারে আছে, এগুলোর কোনো একটাতে হামলা দিবে ইরান বলে আমার অনুমান। এইটা হলো তার রিয়াকশন। ইরান কোনো ধরনের প্রতিক্রিয়া ছাড়া, প্রতিক্রিয়া মানে কারো সুনির্দিষ্ট করে দিই, প্রতিক্রিয়ার হামলা ছাড়া ইরান থামবে না।
আমি মনে করি না ইরান থামবে, বিকজ এটা তার প্রেস্টিজ ইস্যু, তার জনগোষ্ঠীর মনোবল বাড়িয়ে তোলার ইস্যু। শুধু মুখে হুমকি দিলে হবে না, কাজে করে দেখাতে হবে। সুতরাং আমি মনে করি ইরান এরকম কোনো না কোনো একটা প্রতিশোধ দেবে। একটা হতে পারে প্রতিশোধ নিল, নেওয়ার পরে এবার সে রাজি হলো রাশিয়ান মধ্যস্থতায় বা চীনের মধ্যস্থতায়, কারো মধ্যস্থতায় একসাথে বসবে, গ্লোবাল নেতাদের মধ্যস্থতায়, বা এই দুনিয়া তো অর্থনীতিভাবে শেষ হয়ে যাবে, আসেন বসি, সেগুলোতে বসতে রাজি হবে। তার আগে ওই আমেরিকাকে একটা মেরে নেবে, মেরে নেওয়ার পরে এরপর সে হয়তো বুঝতে রাজি হবে। আর ইসরায়েলকে বলতে হবে যে আমি তুক্কু এটা যা করছি এখন আমি টেবিলে বসে সলভ করব, এগুলো বলতে রাজি হতে হবে। সার কথা হচ্ছে ইরান কোনো ধরনের প্রতিশোধ ছাড়া এই জিনিসটা থামবে না। ওকে, তাহলে আবার ফিরে যাই প্রথম কথায়। তাহলে ট্রাম্পের ইচ্ছা কী আসলে এই হামলাটা করার? হামলাটার ইচ্ছা হলো যে এই হামলার বিরুদ্ধে সে বলতে চাইল, হ্যাঁ মারছি না, হ্যাঁ ইসরায়েল বাইরা তোমাদেরকেও কিন্তু আমি এরকম দেখে ফেলে দিই না, কিন্তু আচ্ছা একটাই ফাঁকে আপনাদেরকে মনে করে দিই, দুনিয়াতে ইহুদি জনসংখ্যা কত? আচ্ছা সুনির্দিষ্ট করে বলি, ইসরায়েলের মোট জনসংখ্যা কত? 1 কোটির নিচে, 97 লাখের মতন। এর মধ্যে আবার আমেরিকা ইহুদির সংখ্যা কত আর ইসরায়েলে ইহুদির সংখ্যা কত? এটা দেখা যাচ্ছে 80 লাখের কাছাকাছি, আর আমেরিকায় 69 লাখের কাছাকাছি। এবার বুঝছেন কিছু? ইসরায়েল যদি 80 লাখ ইসরায়েলি নিয়ে, মানে ইহুদি নিয়ে একটা ইসরায়েল বানায় তাহলে খোদ আমেরিকা তো আর একটা ইসরায়েল আসলে, ওখানে 69 লাখ ইহুদি আছে। এর বাইরে আরও অন্যান্য দেশে যেগুলো আছে এগুলো কোনোটাই 3 লাখের বেশি না, সবচেয়ে বেশি বোধহয় ইংল্যান্ডে 3 লাখ, অন্য সব দেশে কম বেশি 1 লাখ 2 লাখ, বেশিরভাগই 1 লাখ বা তার নিচে, সব দেশে কম বেশি আছে। তাহলে এই হিসেবটা দিলাম আমি এই জন্য যে আমেরিকান কি লাগে, ইসরায়েলে হামলাটা আমেরিকার জন্য কি লাগে ওইটা বোঝার জন্য বললাম আমি আসলে। তো এখন কি লাগে এটা বুঝবেন এখন আপনি ট্রাম্প বা আপনি বাইডেন যেই হন, এই ব্যাপারে দুই পার্টিরই বাইপার্টিজান সিদ্ধান্ত, তাদের ইসরায়েলকে রক্ষা করতে হবে। বলে যায় না যে আমেরিকা যখন গ্লোবাল লিডার হয়েছিল তখনই সম্ভব হয়েছিল ইসরায়েল বলে একটা রাষ্ট্র বানানোর। সবচেয়ে প্যাথেটিক কারণটা হলো তাদেরকে উৎখাত করলো, মাইরা শেষ করলো, এথনিক ক্লিনজিং করলো হিটলার বাবাজি। এটা ইউরোপিয়ান রাষ্ট্র, একটা ইউরোপিয়ান দানব যার বিরুদ্ধে সেকেন্ড ওয়ার্ল্ড লড়া হয়েছিল। সে হিটলারের হাতে মাইর খেয়ে সমস্ত, যদি ধর্ম হিসেবে বলে সমস্ত খ্রিস্টান লোক, তারা ভৌগোলিক হিসেবে দেখলে ভৌগোলিক এথনিক হিসেবে দেখলে এটা একটা ইউরোপিয়ান ককেশীয় লোক। তোরা মরতে তাইলে এবার মুসলমানদের কাছে আসলি কেন? মুসলমানদের সাথে ঝগড়াটা শুরু হলো কেন? মুসলমানদের সাথে কোথায় কামড় দিয়েছিল? ইহুদিদের কোথায় কামড় দিয়েছিল মুসলমানেরা? এই খ্রিস্টান ওয়েস্ট বুদ্ধিমানের মতন এই পুরা তাদের অপরাধটা ঢাকবার জন্য, ও জানে যে এই এখন ইহুদিদেরকে যদি আমার দেশে জায়গা দেই এ তো আমার সাথে মারামারি লাগাই দিবে, সো খ্রিস্টান ইহুদি মারামারি হবে, এটা তো তারা চায় না। এইটাই তারা কায়দা করে এই প্যালেস্টাইনদের কান্দে, ব্রিটিশদের বদ মতলবে তাদের কান্দে চাপায় দেওয়া ছিল। এবং সেখান থেকে দেখেন মুসলমানদের সাথে বিরোধ, এবং অ্যাজ ইফ 45-এর সময় সেকেন্ড ওয়ারে ইহুদিরা বোধহয় মার খেয়েছিল মুসলমানদের কাছ থেকে, এমন একটা ভাব ধরে তাদের আজীবনের সংগ্রাম শুরু হয়ে গেল মুসলমানদের সাথে। মজা না? হেভি মজা। হ্যাঁ, তার রিয়েল এনিমিকে ফালাই তুই তাদের আগে বাই বাই হয়ে গেছে এখন সে। আর সমস্ত দোষ জানো মুসলমানের, সে মুসলমানের নাম শুনতে পারে না, পারলে কোপায় কাটে, মুসলমানদের সম্পত্তি ঘর বাড়ি দখল করে থাকে, সেই ঘর বাড়ি দখল করে সেখানে বাড়ি বানায়। এইবার বিদেশি ইহুদি থেকে ডেকে নিয়ে আসে, আসেন এখানে একটা ফ্ল্যাট দিব, আপনি নাগরিক হন, আমারও ডুয়েল নাগরিক হন, অসুবিধা নেই। যাই হোক, এই হলো ইসরায়েল। তাহলে এই ইসরায়েলকে রক্ষা করতে এখন ট্রাম্প বাইডেন দুজনে এই জন্য আগ্রহী হয়ে আসে। আর এটাকে দিয়ে তারা আরবদেরকে ঠান্ডা করছে। আসলে 73 সালের কিসিঞ্জার পলিসি, মিডল ইস্ট পলিসিটাই আসলে ছিল এটা। আমি পুরান কথায় ফিরে যাই। তাহলে সার কথাটা হচ্ছে ট্রাম্পের এই পদক্ষেপটাকে আমি দেখি ইরান আর ইসরায়েলের যুদ্ধটাকে থামানোর একটা কৌশল হিসেবে। এটা করে সে এখন বলবে যে আসেন টেবিলে বসে।
পাল্টা ইরান কি বলবে সেটা আপনাদেরকে আমি বললাম। একটা কথা খালি বাকি আছে বলতে। ইরান বুঝতে পারছিল যে ট্রাম্প এই ধরনের কাণ্ড করতে পারে, তার পারমাণবিক স্থাপনাগুলোর উপরে বোমাবাজি করতে পারে, এবং বোমাবাজি করার ক্ষমতা তার ওই B-2 বিমানেরই আছে, কারণ এটা প্রায় 100 মিটার নিচে যেতে হবে। গেলে শুধু হবে না, 100 মিটার নিচে পাহাড়, একটা পাহাড় ভেদ করে যাওয়াটা তো চারটিখানি কথা না। বেশিরভাগ প্লেনের আবার ভেদ করে গেল, গিয়ে কি করবে, গিয়ে তার মূলত শেষ, ফুস করে সে ধ্বংস হয়ে পড়ে গেছে, তাহলে তো লাভ হলো না। এত যাওয়ার পরে এবার সে হরাইজন্টালি ফেটে বেরোবে, একটা বিস্ফোরণ ঘটাতে পারবে। ওই বিস্ফোরণটা ঘটাবে যেটা, সেইটা কিন্তু পেটের ভিতরে নিয়ে ওই 100 মিটার নিচে নামবে সে। এটা খুব সক্ষমতা হতে হবে। এই সক্ষমতার বিমান একমাত্র আমেরিকানদের আসার কারণে, ফলে এটা খুব সহজ কাজ ছিল না। ওকে, তাহলে ইরানেরা কি বুদ্ধি করছে? ইরানেরা যেটা করছে, পারমাণবিক বোমার র মেটেরিয়াল আছে। আমি মোটা দাগে মানুষকে বোঝানোর জন্য র মেটেরিয়াল বলে একটা শব্দটা ইউজ করলাম। কাঁচামাল আছে, এই কাঁচামালটাকে প্রসেস করে, এটাকেই ফর্মাল ভাষায় বলে এনরিচমেন্ট, সমৃদ্ধকরণ করে এমন একটা গ্রেডে নিয়ে যাওয়া হয় যেটা পারমাণবিক বোমা হওয়ার যোগ্য, উপযোগী। এই সমৃদ্ধকরণের প্রক্রিয়াটাই যেন বন্ধ থাকে, এইটাই তদারকি করে ইউএনের পারমাণবিক বিভাগ যেটা আছে, তাদের তদারকিতে এটা হয়। ওকে, এখন এই র মেটেরিয়ালটা যদি ভিতরে না থাকে, তাহলে তো বোমা মারলেও এটা মেটেরিয়াল লস হবে, কিন্তু বোমা মারার কারণে বিকিরণ ছড়ায় পড়বে, পারমাণবিক বিকিরণ ছড়ায় পড়বে ওই পুরো এলাকায়, কয়েকশো কিলোমিটার। মানুষ কেন, কোনো প্রাণীজ জিনিস বসবাসে অযোগ্য হয়ে যাবে, প্রাণ প্রকৃতি কিছু থাকবে না। পারমাণবিক বোমার এই হলো ক্ষতির দিকটা। সো ইরান এই তিনটা জায়গা থেকেই র মেটেরিয়ালগুলোকে সরা রাখছিল। তারও তো কম বুদ্ধিমান না, যে ঠিক আছে ইনকেস যদি তারা হামলা করেই, এই হামলাতে যেন পারমাণবিক বিকিরণ জাতীয় ক্ষতি যাতে না হয়, এই কাজটা তারা করে রেখেছিল। ফলে এটা কেবলমাত্র স্থাপনা ধ্বংস হয়েছে, বিল্ডিং মেটেরিয়াল এসব ধ্বংস হয়েছে, কিন্তু এখান থেকে বিকিরণ বেরিয়ে আসবে, এটা ঘটবে না। এরকম ঘটার কোনো ব্যবস্থা ইরান রাখে নাই। এর মানে কি এই যে ইরানের পারমাণবিক অস্ত্র বানানোর সক্ষমতা চলে গেছে? না, ওই যে বললাম এনরিচমেন্ট, ওই এনরিচমেন্টের জায়গা অন্য কয়েক জায়গায় সে খুলে রাখছে। আমার ধারণা সে এখনো বোমা বানায় নাই। ম্যাক্সিমাম 7 দিন সময় দিলে সে বোমা বানায় ফেলবে, কিন্তু এই বুদ্ধি আর মাথার ভিতরে বুদ্ধি নিয়ে ঘটলে আপনি ওইটা বোমাবাজি দিয়ে সব কাগজপত্র পুড়ে দিলে কি এসে যায়, ও আবার ঠিকই বানায় ফেলবে। এবং এই ধরনের এনরিচমেন্টের প্রোগ্রাম নেওয়ার মতো সুযোগ তার বহু জায়গায় আছে তার দেশের ভিতরে। সো এক অর্থে বললে এই জন্য সে ওপেনলি বুক ফোলায় যাচ্ছে। দেখেন ইউএনের এই বোমা বানাচ্ছে কিনা তা চেক করার যে অর্গানাইজেশন, তার সামনে বুক খুলে দেখাচ্ছে, আসেন চেক করেন, আমাদের মাঝে বোমা নাই, আমরা কোনো বোমা বানাই নাই। এনরিচমেন্টের সক্ষমতা আছে, কিন্তু আমি তো এনরিচমেন্ট করি নাই। আমি করছি, এটা যতক্ষণ প্রমাণ না করতে পারবেন ততক্ষণ বলতে পারবেন না যে আমি বোমা বানাইছি। হ্যাঁ, সক্ষমতা আছে আমার, ওইটুকু বলতে পারবেন, কিন্তু আমি তো করি নাই। যতক্ষণ করি নাই তখন আমি নন পলিফারেশনের টিটির মেম্বার হতে পারবো, নো প্রবলেম, আমি তো করি নাই বোমা। এইটাই ইরানের পজিশন বলে আমার ধারণা। কিন্তু সময় দিলে পরে 1 সপ্তাহের ভিতরে কিংবা তারও কম ইরান এটা করতে সক্ষম বলে আমি বিশ্বাস করি। সো এই অর্থে বললে ওভারঅল ইরানের কোনো সক্ষমতা নষ্ট হয় নাই, কেবলমাত্র মেটেরিয়াল লস হয়েছে, কেবলমাত্র ফাইন্যান্সিয়াল লস হয়েছে, এটা বলতে পারেন আপনি। এটাতে দেখাচ্ছে যে ইরান কত পরিমাণ ঘাত সহ, এটাকে রেজিলিয়েন্স বলে যেটাকে ইংরেজিতে, যে এরকম ছোটোখাটো কিছু করে আপনি তা ইরানের কোনো ক্ষতি করতে পারবে না, ও আবার রিগেইন করে ফেলাবে। এর প্রমাণ তো সে দিচ্ছেই। আসলে 3 দিন বা 4 দিনও লাগে না, সে পুরো লিডারশিপ আবার দাঁড় করে ফেলাইছে যারা এই যুদ্ধটা পরিচালনা করছে। এখন ইসরায়েলে হয়ে গেছে উল্টা, যে বাবা আর কতদিন বাঁচি, ট্রাম্প ভাইজান আসেন তাড়াতাড়ি। সো এই হলো পরিস্থিতি বর্তমান এই বোমাকে নিয়ে। সার কথা বলবো, যারা ইরানের সমর্থক, আমরা যারা সমর্থন করছি, আমাদের কোনোভাবেই কোনো কারণে মনোবল ভেঙে ফেলার কিছু নাই। এটা ন্যায়ের যুদ্ধে মনোবল ভাঙার কিছু নেই। টিল ডেথ আমাদের এটা সমর্থন করতে হবে। আমাদের জীবন খারাপ হবে, কষ্ট করতে হবে, কিছু করার নেই, কিন্তু কোনোভাবে আমাদের মনোবল ভাঙা যাবে না। আমরা কোনোভাবে আমাদের ইনসাফ ত্যাগ করে যেতে পারবো না।